আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রাণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস 11তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নীলকুঠি। সমস্ত জটিল রহস্যের সমাধান নিয়ে আজ হাজির হয়েছি অন্তিম পর্বে। ল্যাবরেটরি ঘরে এক্সপেরিমেন্ট করবার লম্বা টেবিলের শেলফে ফোন ছিল। প্রশান্ত বসাকের সেটা পূর্বেই নজরে পড়েছিল। ল্যাবরেটরি ঘরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে প্রশান্ত বসাক ফোনের রিসিভারটা তুলে নিলেন এবং কিরিটির ফোন নম্বরটা চাইলেন এক্সচেঞ্জে। একটু পরেই কানেকশন পাওয়া গেল। হ্যালো, কিরিটি রায় বলছি। নমস্কার মিস্টার রায়, আমি প্রশান্ত বসাক, উত্তরপাড়ার নীলকুঠি থেকে কথা বলছি। নমস্কার, নীলকুঠিতে ফোন আছে নাকি? হ্যাঁ, বেশ, তারপর কি সংবাদ বলুন। এনি ফার্দার ডেভেলপমেন্ট? বসাক তখন ফোনে সংক্ষেপে অথচ কিছু বাদ না দিয়ে গত রাত্রে এ বাড়িতে ফিরে আসবার পর যা যা ঘটেছে সব একটু একটু করে বলে গেলেন। তারপর বললেন, কোনো সঠিক সিদ্ধান্তেই তো এখনো পৌঁছতে পারছি না মিস্টার রায়, অথচ এদেরও আর কেমন করে আটকে রাখি বলুন। ওপাশ থেকে কিরিটির মৃদু হাসির শব্দ শোনা গেল। সে বললে, নীলকুঠি রহস্য শেষ ধাপে পৌঁছতে আমার মনে হয় আর খুব বেশি দেরি নেই প্রশান্তবাবু। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। হয়তোবা আজ রাত্রেও আবার সেই ছায়ামূর্তির আবির্ভাব ঘটতে পারে। আর একান্তই যদি আজ বা কাল না ঘটে, জানবেন 2-4 দিনের মধ্যেই আবির্ভাব তার ঘটবে। কিন্তু তার আগে একটা কথা বলছিলাম। কি? সুজাতা দেবী নীলকুঠি থেকে চলে গেলেই ভালো করতেন। কিরিটির কথায় প্রশান্ত বসাক যেন অতিমাত্রায় চমকে ওঠেন এবং তার সেই চমকানো গলার স্বরে ফুটে ওঠে। বলেন কি মিস্টার রায়, তবে কি? হ্যাঁ প্রশান্তবাবু, দিনে রাত্রে সর্বদা সুজাতা দেবীর উপরে তীক্ষ্ণ নজর রাখবেন। আপনি কি তাহলে সত্যি সত্যি হত্যাকারীকে ধরতে পেরেছেন মিস্টার রায়? কিরিটিকে কথাটা আর না জিজ্ঞাসা করে থাকতে পারেন না প্রশান্ত বসাক। অনুমান করেছি প্রশান্তবাবু। অনুমান? হ্যাঁ। কে তাহলে হত্যাকারী? মৃদু হাসির একটা শব্দ ভেসে এলো এবং সেই সঙ্গে ভেসে এলো প্রশ্নোত্তক দুটি কথা। আপনি বলুন না। আমি? হ্যাঁ, আপনি। কিন্তু আমি তো ঠিক এখনো অনুমান করতে পারছেন না, তাই না? হ্যাঁ, মানে শুনুন প্রশান্তবাবু, আপনি ভোলেননি নিশ্চয়ই বৈজ্ঞানিক বিনয়েন্দ্রের হত্যা ব্যাপারটা গতকালই আপনাকে বলেছিলাম। প্রি অ্যারেঞ্জড, প্রিমেডিটেটিভ অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। এবং আমার অনুমান সেই প্ল্যানের মধ্যে একটা নারী আছে। নারী? হ্যাঁ। ইউ মিন তাহলে সেই লতা? লতা কি পাত্তা জানি না, তবে একটা নারী এ ব্যাপারের মধ্যে আছে। তাকে খুঁজে বের করুন, তাহলেই হত্যাকারীকেও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এও জানবেন সেই নারী বৈজ্ঞানিক বিনয়েন্দ্রবাবুকে বেশ জোরেই আকর্ষণ করেছিল। জানেন তো, আকর্ষণ মানেই দুর্বলতা, আর দুর্বলতা মানেই আত্মসমর্পণ, এবং তার পশ্চাতে এসেছে বিষ। আর এসব কিছুর মূলে বিনয়েন্দ্রবাবুর বিপুল সম্পত্তিও নিশ্চয়ই আছে জানবেন। কিন্তু সেই নারী? চোখ মেলে তাকিয়ে দেখুন, বেশি দূরে নয়, সামনেই হয়তো তিনি আছেন। সামনেই আছে?
হ্যাঁ, জানেন আমাদের বাংলাদেশে এক শ্রেণীর সাপ আছে যাকে বলা হয় গ্রাম্য ভাষায় লাউ ডগা সাপ। লাউ পাতা সবুজ পত্রের মতোই তার গায়ের বর্ণ, এবং সেই কারণেই সাপ যখন লাউ গাছে জড়িয়ে থাকে হঠাৎ বড় একটা চোখে পড়ে না, অথচ সাবধান না হলে দংশন করে। কিরিটি শেষের কথায় চকিতে একটা সম্ভাবনা যেন বিদ্যুৎ স্ফুরণের মতোই প্রশান্ত বসাকের মনের মধ্যে ঝিলমিল করে ওঠে। তবে কি? সঙ্গে সঙ্গেই তারপর প্রায় প্রশান্ত বসাক বলে ওঠেন, বুঝেছি বুঝেছি আপনার ইঙ্গিত মিস্টার রায়, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। রিসিভারটা নামিয়ে রেখে প্রশান্ত বসাক কয়েকটা মুহূর্ত মনে মনে কি যেন ভাবলেন, তারপর আবার রিসিভারটা তুলে নিয়ে হেডকোয়ার্টারে কানেকশন চাইলেন। প্রশান্ত বসাক জিজ্ঞাসা করলেন যে সংবাদগুলো জানবার জন্য ওয়্যার করতে বলেছিলাম তার জবাব এসেছে কি। না, এখনো আসেনি, জবাব এলো। এলেই আমাকে জানাবেন, এবারই ফোন নাম্বারটা টুকে নিন। প্রশান্ত বসাক নীলকুঠির ফোন নাম্বারটা দিয়ে দিলেন। ওই দিন সমস্ত দ্বীপ্রহরটা মিস্টার বসাক তন্ন তন্ন করে ল্যাবরেটরি ঘরের যাবতীয় সবকিছু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন, যদি আর কোনো নতুন সূত্র পাওয়া যায়। ঘাঁটতে ঘাঁটতে একটা ড্রয়ারে আলমারির মধ্যে একটা হাতির দাঁতের সুদৃশ্য কৌটো পেলেন, এবং পেলেন একটা নোট বই। কৌটোটার মধ্যে 8-10টা মুক্তো পাওয়া গেল। বুঝলেন ওইগুলোই সেই সিঙ্গাপুরি মুক্তা। আর কালো মরক্কো চামড়ায় বাঁধা টিমাই সাইজের নোটবুকটা। নোটবুকটার প্রায় 2/3 অংশ ব্যবহৃত হয়েছে। নানা ধরনের অঙ্ক, রসায়ন শাস্ত্রের অনধিগম্য অবদ্ধ সব ফর্মুলা লেখা পাতায় পাতায়। অন্যমনস্কভাবে নোট বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলেন প্রশান্ত বসাক। হঠাৎ শেষের দিকে একটা পাতায় দেখলেন দুর্বোধ্য সব অঙ্কের নিচেই স্পষ্ট বাংলা অক্ষরে লেখা লতা। সঙ্গে সঙ্গে হঠাৎ যেন তিনি অত্যন্ত সচেতন হয়ে উঠলেন। অকস্মাৎ তার মনের মধ্যে একটা সরীসৃপ যেন শিরশিরিয়ে উঠেছে, এবং শুধু লতা শব্দটিই নয়, তার চারপাশে নানা প্রকারের বিচিত্র সব কালির আঁকিবুকি কাটা। আবার পাতা উল্টে চললেন, এবং অন্য আরেক পাতায় দেখলেন লেখা লতা চলে গেল। তার নিচে আবার অঙ্ক ঘষা আছে। আবার পাতা উল্টে চললেন, হঠাৎ আবার শেষের একটা পৃষ্ঠায় নজর আটকে গেল। সেখানে লেখা লতা কি আর ফিরে কোনোদিনও আসবে না? তবে সে কেন এলো? এক দৃষ্টে লেখাটার দিকে তাকিয়ে থেকে মনে মনে বারবার লেখাটা পড়তে পড়তে হঠাৎ সম্পূর্ণ অন্য আরেকটি কথা মনে পড়ে যায় প্রশান্ত বসাকের। ভ্রু দুটো কুঁচকে যায় তার। যে সম্ভাবনাটা এইমাত্র তার মনে উদয় হয়েছে তার মীমাংসার জন্য তাড়াতাড়ি নোটবুকটা বন্ধ করে পকেটে পুরে ঘর থেকে বের হয়ে আসেন প্রশান্ত বসাক। বাইরে বেলা অনেকখানি গড়িয়ে এসেছে, সূর্যের আলো স্তিমিত হয়ে এসেছে। নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যে এসে প্রবেশ করলেন প্রশান্ত বসাক, এবং ঘরে প্রবেশ করে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। ওই দিনই সন্ধ্যার দিকে ডাইনিং হলে সান্ধ্য চা পানের পর একসময় প্রশান্ত বসাক তার পকেট থেকে 4খানা কাগজ বের করলেন। 4খানা কাগজেই কি যেন সব লেখা রয়েছে। লেখা কাগজ 4খানি হাতে করে ঘরের মধ্যে উপস্থিত সুজাতা, রজত ও পুরন্দর চৌধুরী ও প্রতুলবাবুকে সম্বোধন করে বললেন, আপনারা প্রত্যেকেই এই কাগজগুলো পড়ে দেখুন। কাগজে আমি বাংলায় আপনাদের প্রত্যেকের জবানবন্দি সংক্ষেপে আলাদা আলাদা করে লিখেছি, পড়ে দেখুন। আপনারা যে যেমন জবানবন্দি দিয়েছেন আমার লেখার সঙ্গে তা মিলছে কিনা। প্রত্যেকেই যেন একটু বিস্মিত হয়ে যে যার হাতে কাগজখানা চোখের সামনে মেলে ধরে পড়তে শুরু করে। প্রশান্ত বসাক নিঃশব্দে অপেক্ষা করতে থাকেন। খুব সংক্ষিপ্ত জবানবন্দি, পড়তে কারোরই বেশি সময় লাগে না। পড়লেন, কারো জবানবন্দিতেই কোনো ভুল নেই তো? প্রত্যেকের দিকেই তাকিয়ে আলাদা আলাদাভাবে প্রশ্ন করলেন প্রশান্ত বসাক। না, প্রত্যেকেই জবাব দেয়। বেশ, এবারে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কাগজের তলায় বাংলায় বেশ পরিষ্কার স্পষ্টাক্ষরে লিখুন, উপরিউক্ত জবানবন্দির মধ্যে কোনো ভুল নেই, এবং পরে তার নিচে আপনারা যে যার নাম দস্তখত করুন। প্রথমটায় কয়েকটা মুহূর্ত প্রশান্ত বসাকের প্রস্তাবে কেউ কোনো জবাব দেয় না, কেবল পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাই করে। আমার বক্তব্যটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন? জবাব দিল এবারে প্রথমে রজতী। বললে, হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছি না মিস্টার বসাক,
এর কি প্রয়োজন ছিল? সঙ্গে সঙ্গে প্রতুলবাবু জবাব দেন, তাই মিস্টার বসাক, আমিও তাই বলতে চাইছিলাম। তাছাড়া আমি তো এখানে আদৌ উপস্থিতি ছিলাম না। কিন্তু আমার প্রস্তাবে আপনাদের আপত্তি কি থাকতে পারে তাও তো বুঝতে পারছি না প্রতুলবাবু। আমার ও আমাদের যার যা বলবার ছিল সবই খোলাখুলিভাবে আপনাদের কাছে বলেছি ইন্সপেক্টর, কথাটা বললে রজত। অস্বীকার করছি না রজতবাবু সে কথা আমি, এবং পড়েই তো দেখলেন আপনারা যে যেমন জবানবন্দি আমাদের কাছে দিয়েছেন সেইটুকুই কেবল ওই কাগজে লিখেছি আমি। তবে আপনাদের আপত্তিটাই বা হচ্ছে কেন? অবশ্যই ইউ আর অ্যাট লিবার্টি। যদি কিছু অন্যরকম লিখে থাকি সে জায়গাটা বরং কেটে ঠিক করে আপনারাই লিখে দিন। প্রশান্তবাবু তো ঠিকই বলেছেন রজতদা, দিন কলম, আমি লিখে সই করে দিচ্ছি। এতক্ষণে সর্বপ্রথম কথা বললে সুজাতা। প্রশান্ত বসাক সুজাতার দিকে কলমটা এগিয়ে দিলেন। সুজাতা কোনরূপ দ্বিধামাত্র না করে জবানবন্দির নিচের নামটা সই করে কাগজটা এগিয়ে দিল প্রশান্ত বসাকের দিকে। এই নিন। পুরন্দর চৌধুরী এবার কথা বললেন, আমি যদি ইংরেজিতে লিখি আপত্তি আছে আপনার মিস্টার বসাক? কেন বলেন তো? দীর্ঘদিনের অনভ্যাসের ফলে বাংলা আমি বড় একটা আজকাল লিখতে পারি না। তাছাড়া আমার বাংলা হস্তাক্ষরও অত্যন্ত বিশ্রী। প্রশান্ত বসাক মৃদু হেসে বললেন, তা হোক, বাংলাতেই লিখুন। অগত্যা পুরন্দর চৌধুরী যেন বেশ একটু অনিচ্ছার সঙ্গেই প্রশান্ত বসাকের নির্দেশ মতো কাগজটায় লিখে দিলেন এবং রজত ও প্রতুলবাবুও নাম সই করে দিলেন। প্রত্যেকের লেখা ও সই করা কাগজগুলো অতঃপর আর না দেখেই ভাঁজ করে প্রশান্ত বসাক নিজের জামার বুক পকেটে রেখে দিলেন। সন্ধ্যা কিছুক্ষণ পূর্বে এ ঘরে চা পানে বসবার সময় যে আবহাওয়াটা ছিল, প্রশান্ত বসাক প্রদত্ত কাগজে নাম সই করবার পর যেন হঠাৎ সে আবহাওয়াটা কেমন থমথমে হয়ে গেল। অচিন্তনীয় একটা পরিস্থিতি যেন হঠাৎ একটা ভারী পাথরের মতোই সকলের মনের মধ্যে চেপে বসে। কেউ কোনো কথা মুখ ফুটে স্পষ্টই বলতে পারছে না, অথচ মনের গুমুট ভাবটাও যেন আর গোপন থাকছে না কারো। বেশ কিছুক্ষণ ঘরের আবহাওয়াটা যেন একটা বিশ্রী অস্বস্তিতে থমথম করতে থাকে। সকলেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। ঘরের অস্বস্তিকর আবহাওয়া যেন প্রত্যেকেরই কেমন শ্বাস রোধ করে আনে। হঠাৎ সেই স্তব্ধতার মধ্যে কথা বলে ওঠেন পুরন্দর চৌধুরী, আপনার যদি আপত্তি না থাকে তো আমি কালই চলে যেতে চাই মিস্টার বসাক। বেশ, যাবেন, তবে কলকাতায় যেখানেই থাকুন ঠিকানাটা দিয়ে যাবেন যাবার আগে। কিন্তু কলকাতায় তো আমি থাকবো না মিস্টার বসাক, প্লেন পেলে কালই আমি সিঙ্গাপুর চলে যাব। সিঙ্গাপুর আপনি হেডকোয়ার্টারের পারমিশন ছাড়া যেতে পারবেন না মিস্টার চৌধুরী। কিন্তু সে পারমিশনের জন্য সব কাজকর্ম ফেলে এখনো যদি অনির্দিষ্টকালের জন্য আমাকে কলকাতায় বসে থাকতে হয়। পুরন্দর চৌধুরী কথাটা শেষ হলো না। প্রশান্ত বসাক বললেন, না, আর বড় জোর 4-5 দিনের বেশি আপনাকে আটকে রাখা হবে না মিস্টার চৌধুরী। 4-5 দিনের মধ্যেই তাহলে আপনাদের তদন্তের কাজ শেষ হয়ে যাবে বলতে চান মিস্টার বসাক? পুরন্দর চৌধুরী প্রশ্ন করলেন। সেই রকমই তো আশা করা যাচ্ছে, আর শেষ না হলেও আপনাদের কাউকেই আটকে রাখা হবে না। ভালো। কথাটা বলে সহসা পুরন্দর চৌধুরী চেয়ার ছেড়ে উঠে ঘর হতে বের হয়ে গেলেন। রজত প্রতুলবাবুর দিকে তাকিয়ে বললেন, প্রতুলবাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, আপনি একবার নিচে আসবেন কি? চলুন। প্রতুলবাবু ও রজতবাবু ঘর থেকে বের হয়ে গেলেন। ঘরের মধ্যে কেবল রইলেন প্রশান্ত বসাক ও সুজাতা, টেবিলের দুধারে দুজনে পরস্পরের মুখোমুখি বসে। হঠাৎ প্রশান্ত বসাকের কণ্ঠস্বরে যেন চমকে মুখ তুলে তাকালো সুজাতা তার দিকে। একটা কথা বলছিলাম সুজাতা দেবী। আমাকে বলছেন? হ্যাঁ, বলুন। যদি কিছু মনে না করেন তো কথাটা বলি। প্রশান্ত বসাক যেন ইতস্তত করেন। বলুন না। আপনি আজই কলকাতায় চলে যান বরং। কেন বলুন তো? সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো সুজাতা প্রশ্নটা করে প্রশান্ত বসাকের মুখের দিকে। আচ্ছা, প্রথমে আপনি তো যেতেও চাইছিলেন, কিন্তু তখন তো আপনি যেতে দিতে চাননি। না, চাইনি, কিন্তু এখন নিজে থেকেই আপনাকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিশ্র। মৃদু স্মিত কণ্ঠে সুজাতা বলে, কেন বলুন তো? নাই বা শুনলেন এখন কারণটা। বেশ, তবে আজ নয়, কাল সকালেই চলে যাব। কাল? হ্যাঁ।
কি ভেবে প্রশান্ত বসাক বললেন, বেশ তাই যাবেন। তারপর আরো কিছুক্ষণ বসে দুজনে কথা বলেন। ওই দিন রাত্রে কিরিটি ফোনে যে সতর্কবাণী উচ্চারণ করেছিল 24 ঘন্টাও উত্তীর্ণ হলো না, তা সত্যি হয়ে গেল। সে রাত্রে সকলের খাওয়া দাওয়া চুক্তি প্রায় 11টা হয়ে গেল এবং খাওয়া দাওয়ার পর রাত 11:15 নাগাদ যে যার নির্দিষ্ট ঘরে শুতে গেল। প্রশান্ত বসাক তার নির্দিষ্ট ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজার ভিতর থেকে খিল তুলে দিয়ে বাগানের দিককার খোলা জানালাটার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ধূমপান করছিলেন একটা সিগারেট ধরিয়ে। কিন্তু দুটি শ্রবণেন্দ্রিয়ই তার সজাগ হয়েছিল একটা সাংকেতিক শব্দের প্রত্যাশায়। ঠিক আধ ঘন্টা পরে তার ঘর ও পাশের ঘরের মধ্যবর্তী দরজার গায়ে টুকটুক করে মৃদু টোকা পড়ল। মুহূর্তে এগিয়ে গিয়ে দুই ঘরের মধ্যবর্তী দরজাটা খুলে দিতেই অন্ধকারে ছায়ামূর্তির মতো একজন নিঃশব্দে এসে ঘরে প্রবেশ করল। এসেছেন? মৃদু কণ্ঠে শুধালেন প্রশান্ত বসাক। হ্যাঁ। আপনার ঘর থেকে যখন বের হন কেউ আপনাকে দেখেনি তো? দেখেনি তো কেউ আপনাকে ল্যাবরেটরি ঘরে ঢুকতে? না। তাহলে এবারে আপনি নিশ্চিন্তে গিয়ে ওই বিছানাটার উপরে শুয়ে পড়ুন। শুয়ে পড়ব? হ্যাঁ, শুয়ে নিশ্চিন্তে ঘুমান। প্রশ্নোত্তর পাওয়া যায় না। কি হলো? কিন্তু কিন্তু কি? আমি আজ রাত্রে আমার ঘুমের আশার কোথায়? কেন? একজন সম্ভবত আসবেন, তাকে রিসিভ করতে হবে। এত রাত্রে আবার কে আসবে? কে আসবেন তা জানি না, তবে আশা করছি একজনকে। অবশ্যই ভাবছি হয়তো নাও আসতে পারেন আজ। তবে মিথ্যে ডাকবেন কেন? আসবার যখন তার কোনো স্থিরতা নেই, তাই তো জেগে থাকতে হবে। মহৎ ব্যক্তিবিশেষ আসছেন, অভ্যর্থনার জন্য না জেগে বসে থাকলে চলবেই বা কেন? তা রেবতী বা দারোয়ানকে বলে রাখলেই তো পারতেন, তিনি এলে তখন আপনাকে খবর দিত। মৃদু হাসির সঙ্গে প্রশান্ত বসাক বলেন, সোজা রাস্তা দিয়ে জনান্তিকে তিনি আসবেন না বলেই তো এত হাঙ্গামা। কি আপনি বলছেন? ঠিক তাই সুজাতা দেবী, তাই তো আপনাকে পূর্বাহ্নেই এ ঘরে এসে শোয়ার জন্য বলেছিলাম। কিন্তু আমার সঙ্গে তার আসবার কি সম্পর্ক? সেই জন্যই তো এত সাবধানতা, এত সব আয়োজন। বিশেষ করে আপনি জানেন না, কিন্তু তিনি আপনারই জন্য আসবেন আমার ধারণা। এসব আপনি কি বলছেন বলুন তো প্রশান্ত বাবু? ভাবছেন হয়তো এই মাঝরাত্রে আপনাকে এ ঘরে ডেকে এনে আরব্য উপন্যাস শোনাতে শুরু করলাম, তাই না সুজাতা দেবী? বলতে বলতে আচমকা যেন কথার মোড় ঘুরিয়ে দিয়ে বললেন, কিন্তু আর না, এবার আপনি শুয়ে ঘুমাবার চেষ্টা করুন, আমাকে একটু বাইরে যেতে হবে। বাইরে এত রাত্রে? হ্যাঁ, বেশি দূরে নয়, আপনার আজ রাত্রের পরিত্যক্ত শূন্য ঘরে। নিন, আপনি শুয়ে পড়ুন তো। আমি আপনার সঙ্গে যাব? কোথায়? কেন, আমার ঘরে। এখন বুঝতে পারছি, আমার ঘরে আজ রাত্রে কিছু ঘটবে, আপনি জানেন, আর সেই জন্যই আমার বিছানার উপরে 5 বালিশটা চাদর দিয়ে ঢেকে রেখে আমাকে এ ঘরে চলে আসতে বলেছিলেন। হ্যাঁ তাই সুজাতা দেবী, কিন্তু আপনি জানেন না বা বুঝতে পারছেন না হয়তো। সেখানে যাওয়া আপনার এখন খুব বিপজ্জনক, রিস্কি। তা হোক, তবু আপনার সঙ্গে আমি যাব। কিন্তু সুজাতা দেবী, বললাম তো যাব। সুজাতার কণ্ঠস্বরে একটা অদ্ভুত দৃঢ়তা। কিন্তু আপনি আমার সঙ্গে না গেলেই হয়তো ভালো করতেন সুজাতা দেবী। ভালো মন্দ বুঝি না, আমি যাব। কয়েক মুহূর্ত প্রশান্ত বসাক কি যেন ভাবলেন, তারপর মৃদু নিষ্প্রিয় কণ্ঠে বললেন, বেশ, তবে চলুন। প্রথমে প্রশান্ত বসাক দরজা খুলে বাইরের অন্ধকার বারান্দায় একবার উঁকি দিয়ে দেখে নিলেন বারান্দার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শূন্য খাঁ খাঁ করছে। পা টিপে টিপে প্রথমে প্রশান্ত বসাক তারপর বের হয়ে এলেন ঘর থেকে, এবং তার পশ্চাতে অনুসরণ করলো তাকে সুজাতা। এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে তাকাতে তাকাতে দুইজনে সুজাতার ঘরের দিকে এগিয়ে চললেন। ঘরের দরজাটা সুজাতা খুলেই রেখে এসেছিল, কেবলমাত্র দরজার কভার দুটো ভেজানো ছিল প্রশান্ত বসাকের পূর্ব নির্দেশ মতো। ভেজানো দরজার গায়ে কান পেতে কি যেন শোনবার চেষ্টা করলেন মিস্টার বসাক। তারপর ধীরে ধীরে নিঃশব্দ ভেজানো কপাট দুটি ফাঁক করে প্রথমে ঘরের মধ্যে নিজে প্রবেশ করলেন এবং তার পশ্চাতে প্রবেশ করে সুজাতা। তারপর দরজাটা বন্ধ করে দিলেন।
প্রথমটায় অন্ধকারে কিছুই বোঝা যায় না, ক্রমে একটু একটু করে ঘরের অন্ধকারটা যেন উভয়ের চোখেই শুয়ে আসে। বাগানের দিককার খোলা জানালা বরাবর খাটের উপরে বিস্তৃত শয্যায় অস্পষ্ট মনে হয় কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। গায়ে হাত দিয়ে স্পর্শের ইঙ্গিতে মিস্টার বসাক সুজাতাকে নিয়ে গিয়ে ঘরের সংলগ্ন যে বাথরুম তার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। চাপা সতর্ক কণ্ঠে সুজাতা প্রশ্ন করে, বাথরুমের মধ্যে এলেন কেন? চুপ, এখানেই আমাদের অপেক্ষা করতে হবে। বাথরুমের মধ্যে প্রবেশ করে বাথরুমের ঈষদোন্মুক্ত দরজাপথে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন ঘরের ভিতরে প্রশান্ত বসাক। সময় যেন আর কাটতে চায় না, ভারী পাথরের মতো যেন সমস্ত অনুভূতির উপরে চেপে বসেছে সময়ের মুহূর্তগুলো, যেন অত্যন্ত শ্লথ ও প্রলম্বিত মুহূর্তগুলি মনে হয়। তবু একসময় মিনিটে মিনিটে প্রায় 3/4 সময় অতিবাহিত হয়ে যায়। সুজাতার পা দুটো যেন টনটন করছে। রেডিয়াম ডায়াল যুক্ত দামি হাতঘড়ির দিকে তাকিয়ে প্রশান্ত বসাক দেখলেন রাত প্রায় 1:45। না, আজ রাতে বোধহয় এলো না। কিন্তু মিস্টার বসাকের চাপা কণ্ঠে উচ্চারিত কথাটা শেষ হলো না। ইতিমধ্যে আকাশে বোধহয় চাঁদ দেখা দিয়েছিল। সামান্য চাঁদের আলো বাগানের দিককার খোলা জানালা পথে ঘরের মধ্যে এসে প্রবেশ করেছিল। খুট করে একটা যেন অস্পষ্ট শব্দ শোনা গেল, এবং তারপরেই প্রশান্ত বসাক দেখলেন কে একজন জানালা পথে মাথা তুলে ঘরের ভিতর উঁকি দিচ্ছে। এসেছে, অনুমান তাহলে তার মিথ্যা হয়নি। অস্বাভাবিক একটা উত্তেজনার ঢেউ যেন মুহূর্তে মিস্টার বসাকের সমস্ত ইন্দ্রিয় ও অনুভূতির উপর দিয়ে বিদ্যুৎ তরঙ্গের মতোই প্রবাহিত হয়ে যায়। জানালা পথে ওদিকে ততক্ষণে মাথার সঙ্গে সঙ্গে দেহের ঊর্ধ্বাংশ স্পষ্ট হয়ে ওঠে মিস্টার বসাকের চোখের সামনে। জানালা পথেই ছায়ামূর্তি ঘরের মধ্যে প্রবেশ করল। ছায়ামূর্তি এগিয়ে আসছে পায়ে পায়ে শয্যার দিকে। শয্যায় একেবারে কাছটিতে দাঁড়ালো। হঠাৎ চমকে উঠলেন মিস্টার বসাক। খোলা জানালায় আর একখানি মুখ দেখা গেল, এবং বিড়ালের মতোই নিঃশব্দে দ্বিতীয় ছায়ামূর্তিও ঘরে প্রবেশ করল, প্রায় প্রথম ছায়ামূর্তির পিছনে পিছনে। কিন্তু যত নিঃশব্দেই দ্বিতীয় ছায়ামূর্তি ঘরে প্রবেশ করুক না কেন, প্রথম ছায়ামূর্তি বোধহয় সেই ক্ষীণতম শব্দটুকুও শুনতে পেয়েছিল। চকিতে প্রথম ছায়ামূর্তিটি ঘুরে দাঁড়ালো। প্রথম ছায়ামূর্তি ঘুরে দাঁড়াবার আগেই দ্বিতীয় ছায়ামূর্তি হাত বাড়িয়ে দেওয়ালের গায়ে আলোর সুইচটা টিপে দিয়েছিল। খুট করে একটা শব্দ হওয়ায় সঙ্গে সঙ্গেই ঘরের বৈদ্যুতিক আলোটা জ্বলে ওঠে। হঠাৎ আলোর ঝলকানিতে সমস্ত কক্ষটা উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে বাথরুমের দরজা খুলে ঘরের মধ্যে পা দিয়েই বজ্র কঠিন কণ্ঠে মিস্টার বসাক বলে উঠলেন, মিস্টার চৌধুরী! ঘরের মধ্যে যেন অকস্মাৎ বজ্রপাত হল। বিদ্যুৎ চমকের মতোই যুগপৎ দুই ছায়ামূর্তি ঘুরে দাঁড়ায়। কৌতূহলী সুজাতাও ইতিমধ্যে প্রায় মিস্টার বসাকের সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে প্রবেশ করেছিল। সে দেখল মিস্টার বসাকের উদ্ধত পিস্তলের সামনে সামান্য দূরের ব্যবধানে ঘরের মধ্যে দাঁড়িয়ে পুরন্দর চৌধুরী ও সুন্দরলাল। উভয়ের চোখেই হতভম্ব বোবা দৃষ্টি। উদ্ধত পিস্তল হাতে ওদের প্রতি দৃষ্টি রেখেই সুজাতাকে সম্বোধন করে মিস্টার বসাক বললেন, সুজাতা দেবী, নিচে রামানন্দ বাবু অপেক্ষা করছেন, তাকে ডেকে আনুন। থানা ইনচার্জ রামানন্দ সেন ঘরে এসে প্রবেশ করতেই মিস্টার বসাক তাকে সম্বোধন করে বললেন, এদের গ্রেপ্তারের ব্যবস্থা করুন মিস্টার সেন। এরাই বিনয়েন্দ্র রায় ও রামচরণের যুগ্ম হত্যাকারী। রামানন্দ সেন বারাকের জন্য তার সম্মুখে তখনও প্রস্তর মূর্তিবৎ দণ্ডায়মান পুরন্দর চৌধুরী ও সুন্দরলালের দিকে তাকিয়ে বললেন, এদের মধ্যে একজনকে তো চিনতে পারছি মিস্টার বসাক, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটিকে তো ঠিক এখনো চিনতে পারছি না। দ্বিতীয় ওই মহাশয় ব্যক্তিটি কে? মৃদু হাসলেন মিস্টার বসাক রামানন্দ সেনের কথায়। তারপর স্মিত কৌতুক ভরা কণ্ঠে বললেন, ভদ্র মহাশয় ব্যক্তি অর্থাৎ পুরুষ উনি নন, উনি ভদ্র মহিলা মিস্টার সেন। পুরুষ নন, মহিলা? বিস্মিত কণ্ঠ হতে উচ্চারিত হয় কথাটা রামানন্দ সেনের। এবং শুধু রামানন্দ সেনই নয়, ঘরের মধ্যে ওই সময় উপস্থিত সুজাতা মিস্টার বসাকের কথায় কম বিস্মিত হয় না। সে বলে ওঠে, কি বলছেন প্রশান্ত বাবু? ঠিকই বলছি আমি মিশ্রয়। ওষ্ঠের উপরে চিকন ওই গোঁফটি আসল নয়, মেকি। মাথায় শিরস্ত্রাণ ওই রেশমি পাগড়ি, ওটিও আকস্মিক ছদ্মবেশ মাত্র। ওর নিচে রয়েছে বেণীবদ্ধ কেশ। চশমার কালো কাচের অন্তরালে রয়েছে দুটি নারীর চক্ষু।
কথাগুলো বলতে বলতেই ঘুরে দাঁড়ালেন মিস্টার বসাক সুন্দরলালের দিকে এবং বললেন, উনি শ্রীমতী লতা দেবী। আবার রামানন্দ সেন ও সুজাতা দুজনেই যুগপৎ চমকে মিস্টার বসাকের দিকে তাকান। কি বললেন? লতা দেবী? কিন্তু যাকে সম্বোধন করে কথাগুলি মিস্টার বসাক ক্ষণপূর্বে বললেন, তিনি কিন্তু নির্বাক, পাষাণ পুত্তলিকাবৎ নিশ্চল। মিস্টার বসাক পুনরায় বলে ওঠেন, এত তাড়াতাড়ি অবশ্যই প্রথম দিনের দর্শনেই আপনার চেহারায়, কণ্ঠস্বরে ও হাতের আঙুলে আমার সন্দেহ হলেও আপনি যে সত্যি সত্যি পুরুষ নন নারী, এই স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম না যদি না আজই দ্বীপ্রহরে কিরীটির সংকেত আপনার প্রতি আমাকে বিশেষভাবে সজাগ করে দিত। তা সত্ত্বেও আমি বলবো বিসিং, আপনার ছদ্মবেশ ধারণ অপূর্ব নিখুঁত হয়েছিল। একেবারে সামনাসামনি ও খোলাখুলি ভাবে চ্যালেঞ্জড হলেও ছদ্মবেশী লতা দেবী পাষাণ পুত্তলিকার মতোই এতক্ষণ দাঁড়িয়েছিলেন। কিন্তু অকস্মাৎ যেন পরমুহূর্তেই পাথরের মতো দণ্ডায়মান লতা দেবীকে তার প্যান্টের পকেটে ডান হাতটা প্রবেশ করতে উদ্যত দেখেই চকিতে পিস্তল সমেত নিজের হাতটা উদ্যত করে মিস্টার বসাক কঠিন কণ্ঠে বলে উঠলেন, নো নো, সে চান্স আপনাকে আমি দেব না। মিসিং, প্যান্টের পকেট থেকে হাত সরান, সরান। ইয়েস, হ্যাঁ, এতদিন ধরে এমন নৃশংস খেলা খেললেন, তারপরেও শেষটায় আপনারাই জিতে আমাদের মাত করে দিয়ে যাবেন, তাই কি হয়? বলতে বলতে মিস্টার রামানন্দ সেনের দিকে তাকিয়ে মিস্টার বসাক এবারে বললেন, মিস্টার সেন, শ্রীমতী সিং এর বডিটা সার্চ করুন, চৌধুরী সাহেবকেও বাদ দেবেন না যেন। দ্বিধামাত্র না করে রামানন্দ সেন ইন্সপেক্টরের নির্দেশ মতো এগিয়ে গেলেন এবং লতা সিং এর বডি সার্চ করতেই তার প্যান্টের পকেট থেকে বের হয়ে এলো একটি মোটা কলমের মতো বস্তু, এবং শুধু তাই নয়, ছোট অটোমেটিক পিস্তল একটি পাওয়া গেল। আর পুরন্দর চৌধুরীর বডি সার্চ করে পাওয়া গেল একটি চমৎকারভাবে কাপড়ে মোড়া 1 হাত পরিমাণ কালো প্লাস্টিকের তৈরি রড ও একটি অটোমেটিক পিস্তল। প্লাস্টিকের রডটা হাতে নিয়ে নাড়াচাড়া করে রামানন্দ দেখছিলেন। হঠাৎ সেদিকে নজর পড়ায় মিস্টার বসাক বলে উঠলেন, সাবধান মিস্টার সেন, ওটা যা ভাবছেন বোধহয় তা নয়, নিছক একটি প্লাস্টিকের তৈরি রড নয়। আর আমার যদি ভুল না হয়ে থাকে তো খুব সম্ভবত ওটা একটা স্প্রেইং অ্যাপারেটাস, এবং ওর ভিতরে আছে তীব্র কালকুট, স্নেক ভেনম। কি বলছেন আপনি মিস্টার বসাক? ঠিকই বলছি বোধহয়, দিন তো বস্তুটি আমার হাতে। এগিয়ে দিলেন রামানন্দ সেন বস্তুটি ইন্সপেক্টরের হাতে। বসাক প্লাস্টিকের রডটি একটু পরীক্ষা করতেই দেখতে পেলেন তার একদিকে রয়েছে কলমের ক্যাপের মতো একটি ক্যাপ, এবং সেই ক্যাপটি খুলতেই দেখা গেল তার মাথার দিকটা যেমন সরু হয়ে আসে, তেমনি তারও মাথার দিকটা ক্রমশ সরু হয়ে এসেছে, এবং সেই সরু অগ্রভাগে বিন্দু পরিমাণ একটি ছিদ্র। আরো ভালো করে পরীক্ষা করতেই দেখা গেল রডটির অন্যদিকে একটি ক্ষুদ্র স্প্রিংও আছে। সেই স্প্রিংটা টিপতেই পিচকারির মতো কি খানিকটা গাঢ় তরল পদার্থ ছিটকে বের হয়ে এলো। প্রশান্ত বসাক এবারে বললেন, হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। দেখলেন তো? এখন বোধহয় বুঝতে পারছেন এই বিশেষ যন্ত্রটির সাহায্যেই হতভাগ্য বিনয়েন্দ্রবাবুকে সে রাত্রে এবং পরশু রাত্রে হতভাগ্য রামচরণকে হত্যা করা হয়। কি সাংঘাতিক! রামানন্দ সেন বললেন আত্মগতভাবে। হ্যাঁ, সাংঘাতিকই বটে, এবং অবিশ্বাস্য ব্যাপারও বটে। প্রশান্ত বসাক আবার বললেন, তারপর একটু থেমে আবার শুরু করলেন, যে বিজ্ঞান মানুষের সমাজ জীবনে এনেছে প্রভূত কল্যাণ, যে বিজ্ঞান বুদ্ধি ও আবিষ্কার যুগে যুগে সমাজ জীবনের পথকে নব নব সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে, সেই বিজ্ঞান প্রতিভাই বিকৃত পথ ধরেই এনেছে অমঙ্গল, সর্বনাশা, ধ্বংস। লতা দেবী ও মিস্টার চৌধুরী দুজনেই অপূর্ব বৈজ্ঞানিক প্রতিভা নিয়ে এসেছিলেন, কিন্তু বিকৃত বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে ওদের উভয়ের মিলিত প্রতিভা মঙ্গল ও সুন্দরের পথকে খুঁজে পেল না। ফলে তারা নিজেরাও ব্যর্থ হলো, ওদের প্রতিভাও ব্যর্থ হলো। ওদিকে রাত প্রায় ভোর হয়ে এসেছিল। ঘরের জানালা পথে প্রথম আলোর আচ্ছা আভাস এসে উকি দেয়। লতা ও পুরন্দর চৌধুরীকে আপাতত আলাদা আলাদা করে দুজনকেই পুলিশের হেফাজতে রেখে সকলে নিচে ঘরে নেমে এলেন। সংবাদ পেয়ে রজত এসে ওদের সঙ্গে যোগ দিল। প্রশান্ত বসাকের নির্দেশ মতো ড্রাইভার করালিকেও পূর্বাহ্নেই অ্যারেস্ট করা হয়েছিল। সুজাতা, রজত ও রামানন্দ সেন সকলেই উদ্গ্রীব পুরোপুরি সমগ্র রহস্যটা জানবার জন্য। কিভাবে বিনয়েন্দ্র ও রামচরণ নিহত হলো, আর কেনই বা হলো, মিস্টার বসাক বলতে লাগলেন তখন সেই কাহিনী।
কিরিটি আমাকে সব শুনে বলেছিল এই হত্যা রহস্যের মধ্যে কোনো একটি নারী আছে। কিরিটির কথা শুনে সমগ্র ঘটনা পুনর্বার আমি আদ্যপান্ত মনে মনে বিশ্লেষণ করি এবং তখনই আমার মনে পড়ে বিনয়েন্দ্র নিহত হওয়ার কিছুদিন পূর্বেই এই নীলকুঠিতে এক রহস্যময়ী নারীর আবির্ভাব ঘটেছিল এবং যে নারী অকস্মাৎ যেমন এখানে এসে একদিন উদয় হয়েছিল, তেমনি অকস্মাৎই আবার একদিন দৃষ্টির অন্তরালে আত্মগোপন করে। রামচরণের মুখেই আমি জানতে পারি যে তার নাম লতা। বলাই বাহুল্য, আমার মন তখন সেই অন্তরালবর্তিনী লতার প্রতি আকৃষ্ট হয়। এখন অবশ্যই স্পষ্টই বুঝতে পারছি সুন্দরলালের ছদ্মবেশের অন্তরালই ছিল সেই লতা, এবং সেই সঙ্গে এও বুঝতে পারছি ওই লতা বিনয়েন্দ্র ও পুরন্দর চৌধুরী উভয়েরই যথেষ্ট পরিচিত ছিল। যেহেতু প্রথমত ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রূপে সমস্ত প্রার্থীর মধ্যে লতাকেই যখন বিনয়েন্দ্র মনোনীত করেছিলেন, তখন লতার প্রতি তার পক্ষপাতিত্ব প্রমাণ হয়েছে, ও সেই সঙ্গে প্রমাণ হয়েছে লতা তার মনের অনেকখানি অধিকার করেছিল। তার আরো প্রমাণ, লতা নামটি আমি বিনয়েন্দ্রের নোটবুকের বহু পাতাতেই পেয়েছি। এখন কথা হচ্ছে, লতা, বিনয়েন্দ্র ও পুরন্দর চৌধুরী এই ট্রায়োর পরিচয় পরস্পরের সঙ্গে কতদিন ধরে। গোলমালটা অবশ্যই গড়ে উঠেছে দুটি পুরুষ বন্ধুর মধ্যে ওই মধ্যবর্তিনী নারীকেই কেন্দ্র করে। কিন্তু হত্যার কারণটা কি একমাত্র তাই, না আরো কিছু? এই তথ্যটি অবশ্যই এখন আমাকে আবিষ্কার করতে হবে। তবে বিনয়েন্দ্র রামচরণকে হত্যা করা হয়েছিল কিভাবে, সেটা এখন আমি স্পষ্টই অনুমান করতে পারছি, এবং সেই অনুমানের পরেই আমার মনে হচ্ছে সে রাত্রে যখন বিনয়েন্দ্র তার গবেষণাগারে নিজের কাজে ব্যস্ত, তখন হয়তো লতা এসে দরজায় টোকা দেয়। দরজা খুলে লতাকে দেখতে পেয়ে অত রাত্রে নিশ্চয়ই প্রথমটায় বিনয়েন্দ্র বিস্মিত হন, এবং খুব সম্ভব লতার সঙ্গে যখন বিনয়েন্দ্র কথা বলছেন, সেই সময় তার অলক্ষ্যে এক ফাঁকে সেই ঘরে প্রবেশ করে পশ্চাৎ দিক হতে এসে অতর্কিতে কোনো কিছু ভারী বস্তুর সাহায্যে পুরন্দর চৌধুরী বিনয়েন্দ্রকে তার ঘাড়ে আঘাত করে, যার ফলে বিনয়েন্দ্র পড়ে যান, ও পড়ে যাবার সময় ধাক্কা লেগে বা কোনো কারণে টেবিল থেকে আরো দু একটা কাচের যন্ত্রপাতির সঙ্গে বোধহয় ঘড়িটা মাটিতে ছিটকে পড়ে ভেঙে যায়। কিন্তু এর মধ্যেও কথা আছে। ওইভাবে মাথায় বা ঘাড়ে অতর্কিতে একটি আঘাত হেনেই তো হতভাগ্য বিনয়েন্দ্রকে হত্যা করা যেত। তবে কেন আবার ভয়ঙ্কর মৃত্যুগরল সর্প বিষ প্রয়োগ করা হলো তার শরীরে? আর একাকী পুরন্দর চৌধুরী তো তার বন্ধুকে হত্যা করতে পারত, তবে লতার সহযোগিতার প্রয়োজন হলো কেন? মনে হলো আমার প্রথমত তার কারণ ব্যাপারটাকে আত্মহত্যার রূপ দেবার জন্যই ওইভাবে পিছন থেকে অতর্কিতে বিনয়েন্দ্রকে আঘাত হেনে প্রথমে কাবু করা হয়েছিল, এবং এমনভাবে সেই ভারী বস্তুটি কাপড় মুড়ে দেওয়া হয়েছিল যাতে করে সেই ভারী বস্তুটির আঘাতটা তার কাজ করবে, কিন্তু চিহ্ন রাখবে না দেহে। দ্বিতীয়ত, আঘাত হেনে অজ্ঞান করে নিতে পারলে পরে বিষ প্রয়োগ করবার সুবিধা হবে, এবং লতার সহযোগিতার প্রয়োজনও হয়েছিল। আমার মনে হয় সেই জন্যই অন্যথায় অন্য রাত্রে বিনয়েন্দ্রের গবেষণাগারে পুরন্দর চৌধুরীর প্রবেশ সম্ভবপর ছিল না একা একা, এবং কোনো মতে পুরন্দর চৌধুরী একা প্রবেশ করলেও হঠাৎ অমন করে পশ্চাৎ দিক থেকে আঘাত করবার সুযোগ ও পেত না, যেটা সহজ হয়ে গিয়েছিল উভয়ের মিলিত প্রচেষ্টায় ও সহযোগিতায়। এবং লতাকে প্রথমে ঘরে প্রবেশ করিয়ে দিয়ে তার সঙ্গে বিনয়েন্দ্রকে কথাবার্তার মধ্যে অন্যমনস্ক রেখে সেই ফাঁকে একসময় পশ্চাৎ দিক হতে গিয়ে পরম নিশ্চিন্তে বিনয়েন্দ্রকে আঘাত করা পুরন্দর চৌধুরীর পক্ষে ঢের বেশি সহজসাধ্য ছিল। যা হোক, আমার অনুমান ওইভাবেই বিনয়েন্দ্রকে অজ্ঞান করে পরে সাক্ষাৎ মারণ অস্ত্র ওই বিশেষ অপারেটরসটির সাহায্যেই মুখের মধ্যে স্বল্প বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। ওই বস্তুটি জোর করে মুখে প্রবেশ করাবার চিহ্নও ছিল ওষ্ঠে, যা থেকে মৃতদেহ পরীক্ষা করেই মনে আমার সন্দেহ জাগায়, এবং পরে সমগ্র ব্যাপারটাকে হত্যা নয় আত্মহত্যা এই রূপ দিয়ে হত্যাকারী আত্মরক্ষার ব্যবস্থা করে। তারপর পরে মৃতদেহের পাশে একটি বিকারে কিছু সর্প বিষ রেখে দেয় আত্মহত্যা প্রমাণস্বরূপ। কিন্তু কথা হচ্ছে, ওইভাবে বিশেষ অপারেটরসের সাহায্যে দেহের মধ্যে বিষ প্রয়োগ না করে সাধারণভাবেও তো গলায় বিষ ঢেলে কাজ করা যেতে পারত। তার জবাবে আমার মনে হয় অজ্ঞান অবস্থায় বিষ গলায় ঢেলে দিলেও যদি তার খুব বেশি অংশ পেটের মধ্যে না যায় তো কাজ হবে না, অথচ অজ্ঞান অবস্থায় খুব বেশি বিষও ভেতরে প্রবেশ করানো কষ্টসাধ্য হবে, এবং সম্ভবত সেইটাই ছিল কারণ। দ্বিতীয় কারণ, এমন অভিনব একটা পথ নেওয়া হয়েছিল যাতে করে কারো মনে কোনো রূপ সন্দেহই না জাগে। এখন কথা হচ্ছে, বিশেষ করে
সর্প বিষই কেন হত্যাকারী বেছে নিয়েছিল বিনয়েন্দ্রকে হত্যা করবার যন্ত্রস্বরূপ? তার উত্তরে বলবো, বিনয়েন্দ্র সর্প বিষের নেশায় অভ্যস্ত ছিল, যাতে তার দেহে বিষ পেলেও আর যে বিষে সে অভ্যস্ত ছিল সে বিষ দিয়ে হত্যা করতে হয়েছিল বলেই বেশি পরিমাণ বিষের প্রয়োজন হয়েছিল। কিন্তু যা বলছিলাম, পুরন্দর চৌধুরী ও লতা দুই বিজ্ঞানের মিলিত হত্যা প্রচেষ্টা অভিনব, সন্দেহ নেই। কিন্তু আমাদের সকলের দৃষ্টির বাইরে ত্রিকালদর্শী একজন, যিনি সর্বদা দুটি চক্ষু মেলে সদা জাগ্রত, সদা সচেতন, যার বিচার ও দণ্ড বড় সূক্ষ্ম, তাকে যে আজ পর্যন্ত কেউ এড়াতে পারেনি। মদগর্বী মানুষ তা ভুলে যায়। আজ পর্যন্ত কোনো পাপ, কোনো দুষ্কৃতি যে চিরদিনের জন্য ঢাকা থাকে না, আমরা তা বুঝতেই চাই না বলেই না পদে পদে আমরা পর্যুদস্ত, লাঞ্ছিত, অপমানিত হই। পুরন্দর চৌধুরী, লতা ও করালিকে রামানন্দ সেনী পুলিশ ভ্যানে করে নিয়ে গেলেন যাবার সময়। অভিশপ্ত নীলকুঠি। সন্ধ্যার দিকে ওই দিনই নীলকুঠির ঘরে ঘরে ও সদর দরজায় তালা পড়ে গেল। রজত কলকাতায় চলে গেল, আর সুজাতা গেল তার দূর সম্পর্কীয় এক মাসির বাড়িতে বরাহনগর। ছুটির এখনো 10টা দিন বাকি আছে। সুজাতা সে 10টা দিন মাসির ওখানেই থাকবে স্থির করল। দিন 5 বাদে বিকেলের দিকে প্রশান্ত বসাক কি একটা কাজে দক্ষিণেশ্বর গিয়েছিলেন। ফেরবার পথে কি মনে করে সুজাতার মাসির বাড়ির দরজায় এসে গাড়িটা থামালেন। সুজাতা বাসাতেই ছিল, সংবাদ পেয়ে বাইরে এলো। আপনি? হ্যাঁ, হঠাৎ এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম যাবার পথে আপনার সঙ্গে দেখা করে যাই। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? সুজাতা বলে। খালি একটা চেয়ারে বসতে বসতে প্রশান্ত বসাক বললেন, লখনৌ ফিরে যাচ্ছেন কবে? আরো দিন 10 ছুটি নিয়েছি। তাহলে এখন এখানেই থাকবেন বলুন? তাই তো ভাবছি। এবং শুধু ওই দিনই নয়, তার পরের সপ্তাহে আরো 4-5 বার দুজনে দেখা হলো। হঠাৎ তারপর থেকে ঘন ঘন কাজ পড়ে যায় যেন ওইদিকে প্রশান্ত বসাকের, এবং ফেরবার পথেই দেখাটা করেন তিনি সুজাতার সঙ্গে। কারণ সুজাতার কথা তার মনে পড়ে প্রত্যেকবারই। অবশ্য সেটা খুবই স্বাভাবিক। সেদিন দ্বিপ্রহরে রামানন্দ সেনের সঙ্গে হেডকোয়ার্টারের নিজস্ব অফিস রুমে বসে প্রশান্ত বসাক নীলকুঠির হত্যা ব্যাপার নিয়েই আবার আলোচনা করছিলেন। পুরন্দর চৌধুরী বা লতা এখনো তাদের কোনো জবানবন্দি দেয়নি। তদন্ত চলছে, পুরোপুরি কেসটাও এখনো তৈরি করা যায়নি। রামানন্দ সেন বলছিলেন, কিন্তু আপনি ওদের সন্দেহ করলেন কি করে ইন্সপেক্টর? ব্যাপারটা যে আত্মহত্যা নয়, হত্যা, নিষ্ঠুর হত্যা, সে আমি অকস্থানে অর্থাৎ ল্যাবরেটরি ঘরে প্রবেশ করে মৃতদেহটা পরীক্ষা করে ও অন্যান্য সবকিছু দেখেই বুঝেছিলাম। আর তাতেই সন্দেহটা আমার তাদের উপরে ঘনীভূত হয়। কিরকম? প্রথমত মৃতদেহের পজিশন, সে সম্পর্কে পূর্বেই আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে। দ্বিতীয়ত মৃতদেহ ও তার ময়নাতদন্তের রিপোর্টও তাই প্রমাণ করেছে। তৃতীয়ত বিনয়েন্দ্রের নিত্য ব্যবহার্য অপহৃত রবারের চপ্পল জোড়া, সেটা কোথায় গেল? আপনাদের বলিনি, সেটা রক্তমাখা অবস্থায় পাওয়া যায় নীলকুঠির বাঁ পাশের পৌর বাড়ির মধ্যে। খুব সম্ভব অতর্কিতে ঘাড়ে আঘাত পেয়ে বিনয়েন্দ্র যখন মেঝেতে পড়ে যান, তখন টেবিলের ওপর থেকে ঘড়িটার সঙ্গে সঙ্গে কিছু কাচের অ্যাপারেটাসও মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়, রক্ত পড়তে থাকে। তখন তারা ঘরের সিল্কের ট্যাপে পা ধোয় ও পরে ওই চপ্পল জোড়া পায়ে দিয়েই হয়তো ঘর থেকে বের হয়ে যায়, যাতে করে রক্তমাখা পায়ের ছাপ মেঝেতে না পড়ে। আপনি জানেন না মিস্টার সেন, ওদের যেদিন অ্যারেস্ট করা হয় সেই দিনই হাজতে পুরন্দর চৌধুরী ও লতার পা পরীক্ষা করে দেখা যায় লতা দেবীর পায়েই ব্যান্ডেজ বাঁধা ছিল এবং তারই পায়ের পাতায় ক্ষত ছিল। পা ধোয়ার পর উত্তেজনার মধ্যে ওরা ঘরের সিঙ্কের ট্যাপটা বন্ধ করে রেখে যেতে ভুলে যায়, যেটা খুব স্বাভাবিক। আর তাইতেই সেই ট্যাপটা আমরা খোলা অবস্থায় দেখি। নীলকুঠিতে ওদের প্রবেশে অত রাত্রে সাহায্য করেছিল করালি, এবং ওরা দুজনে যখন করালির সাহায্যে নীলকুঠিতে প্রবেশ করে বা বের হয়ে যায়, তখন হয়তো রামচরণের নজরে ওরা পড়েছিল বলেই তাকে প্রাণ দিতে হলো পরে হত্যাকারীর হাতে। দ্বিতীয় রাত্রে আমার সঙ্গে যখন ল্যাবরেটরি ঘরের মধ্যে বসে এক কাল্পনিক কাহিনী বলে নিজেকে সন্দেহমুক্ত করবার জন্য ও নিজের অ্যালিবাই সৃষ্টির চেষ্টায় আমাকে বোকা বানানোর চেষ্টায় রত ছিল, সম্ভবত পূর্বেই
পুরন্দর রামচরণকে হত্যা করে কাজ শেষ করে এসেছিল। এবং কেমন করে সে রাত্রে সেটা সম্ভব হয়েছিল নীলকুঠির উপরের ও নিচের তলাকার নকশা দেখলেই আপনি তা বুঝতে পারবেন। রাত্রে সকলের শয়নের কিছুক্ষণ পরেই পুরন্দর চৌধুরী ঘর থেকে বের হয়ে যান এবং বারান্দা পার হয়ে সিঁড়ি দিয়ে নিচে যান। করালির সাহায্যে রামচরণকে হত্যা করে দোতলায় উঠবার ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে আবার। তারপর আমার দৃষ্টি তার প্রতি আকর্ষণ করাবার জন্য শব্দ করে ল্যাবরেটরি ঘরের দিকে যায়, কারণ সে জানতো আমি সম্ভবত জেগেই থাকব এবং পূর্বেও ছায়া কোহেলির দুঃস্বপ্ন গড়ে তোলবার জন্য ওই সিঁড়ি দিয়েই সে ওপরে উঠে যেত, কারণ অন্য সিঁড়ির দরজাটা রাত্রে বন্ধ থাকত। শেষ রাত্রে যেদিন করালিকে দেখে সুজাতা দেবী ভয় পেয়েছিলেন, সে রাত্রেও ওই ঘোরানো সিঁড়ি দিয়েই ওপরে উঠে পালাবার সময়ও সেই পথেই পালায়। এবারে আসা যাক ওদের আমি সন্দেহ করলাম কি করে। পুরন্দর চৌধুরীর বিরুদ্ধে প্রথম প্রমাণ সেই চিঠি, যা বিনয়েন্দ্রের নামে রজতবাবু ও সুজাতা দেবীকে ও তার নামেও লেখা হয়েছিল। চিঠিটা যে পুরন্দরেরই নিজের হাতের লেখা, সেটা তার কৌশলে জবানবন্দির কাগজে নাম দস্তখত করে নেওয়ার ছলে সংগ্রহ করে দুটো লেখা মিলিয়ে দেখতেই ধরা পড়ে যায় আমার কাছে। কিন্তু কথা হচ্ছে ওভাবে রিস্ক সে নিতে গেল কেন? বোধহয় তার মধ্যেও ছিল তার আত্ম অহমিকা বা সুনিশ্চয়তা নিজের উপরে। দ্বিতীয় প্রমাণ পুরন্দর চৌধুরীর জবানবন্দি, যা আমার মনে সন্দেহ সৃষ্টি করে। খবর নিয়ে আমি জেনেছিলাম গত 15 দিন ধরেই পুরন্দর চৌধুরী কলকাতার এক হোটেলে ছিল। হোটেলটির নাম হোটেল স্যাভয়। সেখানকার এক বয়ের মুখেই সংবাদটা আমি পাই। তৃতীয় প্রমাণ, লতাকে আমার লোক অনুসরণ করে জানতে পারে সেও হোটেল স্যাভয়ে উঠেছিল পুরন্দরের সঙ্গে পুরুষের বেশে, কিন্তু সে যে পুরুষ নয় নারী, সেও ওই হোটেলের বয়ই অতর্কিতে একদিন জানতে পারে। তারপর বাকিটা আমি অনুমান করে নিয়েছিলাম ও কিরিটি আমার দৃষ্টিকে সজাগ করে দিয়েছিল। হঠাৎ ওই সময় টেবিলের উপরে টেলিফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। রিসিভারটা তুলে নিলেন বসাক। হ্যালো, আপনাকে এবার আসতে হবে স্যার। কেন, ব্যাপার কি? লতা দেবী সুইসাইড করবার চেষ্টা করছিলেন। বলো কি? হ্যাঁ, এখনো অবস্থা খারাপ। তিনি আপনাকে যেন কি বলতে চান। আর দেরি করলেন না প্রশান্ত বসাক। পুলিশ হাসপাতালে ছুটলেন। একটা কেবিনের মধ্যে লতা দেবী শুয়েছিলেন। জানা গেল গোটা 2 সিঙ্গাপুরি মুক্তা তার কাছেই ছিল। সেই খেয়েই তিনি আত্মহত্যা করবার চেষ্টা করেছেন। অবস্থা ভালো না। মিস্টার বসাককে ঘরে প্রবেশ করতে দেখে মৃদু কণ্ঠে লতা দেবী বললেন, মিস্টার বসাক। কাছে এসে বসলেন মিস্টার বসাক। আমি কিছু আপনাকে বলতে চাই। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে জানবেন শেষ মুহূর্তে মিথ্যা কথা আমি বলছি না। বলুন। মিস্টার বসাকের চোখের ইঙ্গিতে রামানন্দ সেন আগেই কাগজ কলম নিয়ে বসেছিলেন। লতা দেবী শেষ জবানবন্দি রামানন্দ সেন লিখে নিতে লাগলেন এবং বলাই বাহুল্য বাঁচানো গেল না লতাকে। পরের দিন ভোরের দিকেই তার মৃত্যু হলো বিষের ক্রিয়ায় এবং মৃত্যুর পূর্বে যে কাহিনী তিনি বিবৃত করে গেলেন, সেটা না জানতে পারলে নীলকুঠির হত্যা রহস্যের জবনিকা তুলতে আরো কতদিন যে লাগতো কে জানে। শুধু তাই নয়, কখনো যেত কিনা তাই বা কে বলতে পারে। মৃত্যু পথযাত্রী লতা সংক্ষেপে এক মর্মান্তিক কাহিনী বলে গেল তার শেষ সময়ে। 2টি পুরুষের প্রবল প্রেমের আকর্ষণের মধ্যে পড়ে শেষ পর্যন্ত কাউকে সে পেলে না, কাউকেই সুখী করতে পারল না। তাই উপরন্তু তাদের মধ্যে একজনকে হত্যা করলো সে হত্যাকারীর সঙ্গে হাত মিলিয়ে এবং অন্যজনকেও বিদায় দিতে হলো মর্মান্তিক এক পরিস্থিতির মধ্যে। এবং সবচাইতে করুণ হচ্ছে, দুজনকেই সে ভালোবেসেছিল, তবে একজনের ভালোবাসা সম্পর্কে সে সর্বদা সচেতন থাকলেও অন্যজনকেও সে ভালোবাসত এবং ঘটনাচক্রে তারই মৃত্যুর কারণ হয়েছিল। শেষ মুহূর্তে সেটা সে বুঝতে পারল ব্যথা ও অনুশোচনার মধ্য দিয়ে। কিন্তু তখন যা হবার হয়ে গিয়েছে। আরো 5 দিন পর বিনয়েন্দ্র ও রামচরণের হত্যা রহস্যের যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রশান্ত বসাক পুলিশের কর্তৃপক্ষকে দাখিল করেছিলেন, সেটি একটি কল্পিত উপন্যাসের কাহিনীর চেয়ে কম বিস্ময়কর ও চমকপ্রদ নয়। একটি নারীকে ঘিরে 2টি পুরুষের পরস্পরের প্রতি পরস্পরের আজন্ম প্রসিত হিংসা যে কি ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং হাসি মুখে বন্ধুত্বের ভান করে যে কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বৎসরের পর বৎসর
দুই বন্ধু একের প্রতি অন্যে সেই প্রতিহিংসার গরল বিন্দু বিন্দু করে সঞ্চয় করে তুলতে পারে ও শুধুমাত্র সময় ও সুযোগে সেই প্রতিহিংসার গরল মাখানো বাঁকানো নখরে চরম আঘাত হানবার জন্য লতার স্বেচ্ছাকৃত জবানবন্দি না পেলে হয়তো সম্ভব বোঝাই যেত না কোনোদিন। এবং বিনয়েন্দ্র ও রামচরণের হত্যা রহস্যের উপরেও কোনোদিন আলোক সম্পাত হতো কিনা তাই বা কি বলতে পারেন। বিনয়েন্দ্র ও পুরন্দর চৌধুরীর পরস্পরের আলাপ হয় কলেজের তৃতীয় বার্ষিক শ্রেণীতে। দুজনেই ছিল প্রখর তীক্ষ্ণধী ছাত্র। চতুর্থ বার্ষিক শ্রেণীতে যখন তারা উঠল, তারই মাঝখানে বাদে পাঞ্জাব থেকে লতা সিং পড়তে এলো কলকাতায়। লতার বাপ ছিল পাঞ্জাবি আর মা ছিল লুধিয়ানা প্রবাসী এক বাঙালি মেয়ে। লতা তার জন্মসত্ত্ব হিসাবে পাঞ্জাবি পিতার দেহ সৌষ্ঠব ও বাঙালি মায়ের রূপ মাধুর্য পেয়েছিল। লুধিয়ানার কলেজেই পড়তে পড়তে হঠাৎ পিতার মৃত্যু হওয়ায় লতার মা লতাকে নিয়ে তার পিতার কাছে কলকাতায় চলে আসেন। কারণ লতার মাতামহ তখন দীর্ঘকাল ধরে আবার তার নিজের মাতামহর বাড়ি ও সম্পত্তি পেয়ে কলকাতায় এসে বসবাস শুরু করেছিলেন। লতা, পুরন্দর ও বিনয়েন্দ্র যে কলেজে পড়তেন সেই কলেজেই সেই শ্রেণীতে এসে ভর্তি হলো। বিনয়েন্দ্র ও পুরন্দর চৌধুরীর সহপাঠিনী লতা, এবং ক্রমে লতার সঙ্গে বন্ধুত্ব হয় বিনয়েন্দ্র ও পুরন্দর চৌধুরীর। দুর্ভাগ্যক্রমে উভয়ই ভালোবাসেন লতা সিংকে, আর সেই হলো যত গোলযোগের সূত্রপাত। কিন্তু পরস্পরের ব্যবহারে বা কথাবার্তায় কেউ কারো কাছে সে কথা স্বীকার করলে না বা প্রকাশও পেল না। ইতিমধ্যে নানা দুর্বিপাকে পড়ে পুরন্দর চৌধুরীকে পড়াশোনা ইস্তফা দিয়ে জীবিকা অর্জনের জন্য চেষ্টা শুরু করতে হল। পুরন্দর চৌধুরী ও বিনয়েন্দ্র দুজনেই লতাকে ভালোবাসলেও লতার কিন্তু মনে মনে দুর্বলতা ছিল পুরন্দর চৌধুরীর উপরেই একটু বেশি। সে কথাটা জানতে বা বুঝতে পেরেই হয়তো বিনয়েন্দ্র সরে দাঁড়িয়েছিলেন পুরন্দর চৌধুরীর রাস্তা থেকে শেষ পর্যন্ত। কিন্তু সরে দাঁড়ালেও প্রেমের ব্যাপারে এত বড় পরাজয়টা বিনয়েন্দ্র কোনোদিনই ভুলতে তো পারেনি, এমনকি লতাকেও বোধহয় ভুলতে পারেননি, এবং সেই কারণেই পুরন্দরকে ক্ষমা করতে পারেননি। চিরদিন মনে মনে পুরন্দর চৌধুরীর প্রতি একটা ঘৃণা পোষণ করে এসেছেন। যা হোক, পুরন্দর পড়াশোনা ছেড়ে দিলেন এবং বিনয়েন্দ্র ও লতা যথাসময়ে পাশ করে স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগে নাম লেখালেন। সেখান থেকে পাশ করে বিনয়েন্দ্র নিলেন অধ্যাপনার কাজ, আর লতা বাংলার বাইরে একটা কেমিক্যাল ফার্মে চাকরি নিয়ে চলে গেল। পুরন্দর চলে গেলেন সিঙ্গাপুরে। সেখানে গিয়ে লিং সিং এর ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়লেন। পুরন্দর বর্ণিত সিঙ্গাপুর কাহিনী প্রায় সবটাই সত্য, কেবল সত্য নয় তার স্ত্রী ও পুত্রের আকস্মিক সর্পদংশনের মৃত্যুর কথাটা। তাদের তিনি নিজ হাতে বিষ দিয়ে হত্যা করে সেই বাড়িতেই কবর দিয়েছিলেন, এবং পরে অবশ্যই ওই সংবাদ তার যোগে সিঙ্গাপুর স্পেশাল পুলিশই মাত্র কয়েকদিন আগে আমাকে জানায়। সেই নৃশংস হত্যার পর থেকে পুরন্দর অন্য নামে আত্মগোপন করে বেড়াচ্ছিল এতকাল। তাই বলছিলাম, পুরন্দর চৌধুরী শুধু নৃশংসই নয়, মহাপাষণ্ড। এদিকে বিনয়েন্দ্র অনাদি চক্রবর্তীর বিষয় সম্পত্তি পেয়ে নতুন করে আবার জীবন শুরু করলেন, এবং ক্রমে পুরন্দর ও বিনয়েন্দ্রর পরস্পরের প্রতি পোষিত যে হিংসাটা দীর্ঘদিনের অদর্শনে বোধ হয় একটু ঝিমিয়ে এসেছিল, সেটা ঠিক সেই সময়ই অকস্মাৎ একদিন জ্বলে উঠল পুরন্দর কলকাতায় এসে বিনয়েন্দ্রের সঙ্গে দেখা করায়, এবং সেখানে লতাকে দেখে নতুন করে আবার সেটা জেগে উঠল দীর্ঘকাল পরে। যার ফলে যাওয়ার পূর্বে পুরন্দর বিনয়েন্দ্রকে সিঙ্গাপুরি মুক্তার নেশার হাতে করে দিয়ে গেলেন। সিঙ্গাপুরি মুক্তার নেশা করানোর ব্যাপারটা পূর্বান্নেই অবশ্যই নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য পুরন্দর চৌধুরী মিস্টার বসাকের নিকট তার বিবৃতিকালে স্বীকার করেছিলেন। ওই সময় লতার সঙ্গেও নিশ্চয়ই পুরন্দরের কোনো কথাবার্তা হয়েছিল, যাতে করে ওই সিঙ্গাপুরি মুক্তার নেশায় কবলিত করে তাকে দীর্ঘদিন ধরে দহন করে বিনয়েন্দ্রকে একেবারে ঝাঁচড়া করে ফেলা ও লতাকে পাওয়া। বলাই বাহুল্য, ইতিপূর্বে একসময় লতার চাকরি গিয়ে সে বেকার হয়ে পড়ে, এবং ঠিক সেই সময় দৈবক্রমেই যেন একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হওয়ায় কাগজে বিজ্ঞাপন দেয় বিনয়েন্দ্র। সেই বিজ্ঞাপন দেখে লতা আবেদন পাঠায়। আবেদনকারীদের মধ্যে হঠাৎ লতার আবেদনপত্র দেখে প্রথমটায় বিনয়েন্দ্রের কিরকম সন্দেহ হয়। তিনি লতাকে একটা চিঠি দেন দেখা করবার জন্য। লতা পত্রের জবাব দেয়। এবারে আর লতাকে চিনতে বিনয়েন্দ্রের কষ্ট হয় না। আবার লতাকে তিনি চিঠি দেন সাক্ষাতের জন্য। লতা সাক্ষাৎ করতে এলো, এবং বলাই বাহুল্য দীর্ঘদিন পরে লতার প্রতি যে সুপ্ত প্রেম এতকাল বিনয়েন্দ্রের অবচেতন মনে ধিকি ধিকি জ্বলছিল, তা লেলিহান হয়ে উঠল দ্বিগুণ তেজে। লতা কাজে বহাল হলো।
লতা অবশ্যই তখনও অবিবাহিতা। লতাকে বিনয়েন্দ্র নীলকুঠিতে আকস্মিকভাবে আবিষ্কার করবার পরই পুরন্দরের মনে লতাকে ঘিরে আবার বাসনার আগুন দ্বিগুণ ভাবে জ্বলে ওঠে। তাছাড়া বেলাকে বিবাহ করলেও তার প্রতি কোনোদিনই সত্যিকারের ভালোবাসা জন্মায়নি তার, এবং লতাকে দ্বিতীয়বার আবিষ্কার করার সঙ্গে সঙ্গেই লতার প্রতি তার পুরাতন দিনের আকর্ষণ আবার নতুন করে জেগে উঠল। বেলাকে ও তার পুত্রকে হত্যা করে লতাকে বিবাহ করবার পথ পরিষ্কার করে নিয়েছিল পুরন্দর। বেলার মৃতদেহ কোনোদিন দৈবক্রমে যদি আবিষ্কৃত হয়, তখন যাতে সহজেই হত্যার দায় থেকে নিষ্কৃতি পেতে পারে, ওই কাল্পনিক কাহিনী পূর্বাহ্নেই বলবার অন্যতম আরেকটি কারণ ছিল বোধহয় তাই আমার কাছে। পরে সিঙ্গাপুরে ফিরে গিয়ে বেলাকে হত্যা করে সেই যে পুরন্দর আবার কলকাতায় এলো, আর ফিরে গেল না সেখানে। নীলকুঠির পাশের সেই ভাঙা বাড়িতে গোপনে আশ্রয় নিল। প্রতি রাত্রে উভয়ের মধ্যে দেখা সাক্ষাৎ হতে লাগলো, এবং সেই সঙ্গে চলতে লাগলো বিনয়েন্দ্রকে হত্যা করবার পরিকল্পনা। সেই ভাঙা বাড়িতে তাদের গতিবিধির উপর যাতে কারো নজর না পড়ে, সেজন্য দ্বিতীয় একজনকে সেখানে নিয়ে আসা হলো মিসিরজির পরিচয়ে। অর্থাৎ এবারে পাকাপোক্তভাবেই শুরু হলো ওদের অভিযান। শুধু যে পুরন্দর চৌধুরী দুঃসাহসী ছিল তাও নয়, লতাও ছিল। পাঞ্জাবি বাপের রক্ত ছিল তার শরীরে, তাই তার পক্ষে সে রাত্রে কার্নিস বেয়ে পুরন্দরের পিছু পিছু সুজাতার শয়নকক্ষে প্রবেশ করাটা এমন কষ্টসাধ্য হয়নি কিছু। সে যা বলছিলাম। প্রশান্ত বসাক বলতে লাগলেন, পূর্ব পরিকল্পনা মতোই সব ঠিক হয়ে গেলে ড্রাইভার করালিকে ওখানে প্রহরায় রেখে লতা অকস্মাৎ একদিন অন্তর্হিতা হলো, এবং নীলকুঠি থেকে অন্তর্হিতা হয়ে সে প্রবেশ করলো গিয়ে সেই ভাঙা বাড়িতে। হত্যার দিন রাত্রে করালির সাহায্যে সদর খুলিয়ে লতা এলো বিনয়েন্দ্রের সঙ্গে দেখা করতে। সবে হয়তো তখন বিনয়েন্দ্র সিঙ্গাপুরি মুক্তার নেশায় রঙিন হয়ে উঠেছে। লতা এসেই দরজায় নক করে, এবং বিনয়েন্দ্র অকস্মাৎ ওই রাত্রে গবেষণাঘরের দরজা খুলে লতাকে সামনে দেখে বিহ্বল হয়ে যান। আনন্দিত যে হয়েছিলেন সেটা বলাই বাহুল্য, এবং তারপরে ঘরের দরজা খোলাই ছিল। পরে একসময় বিনয়েন্দ্রের অজ্ঞাতে পুরন্দর ল্যাবরেটরি ঘরে প্রবেশ করে। লতার সঙ্গে গল্পে মশগুল বিনয়েন্দ্র। এমন সময় পশ্চাৎ দিক থেকে পুরন্দর এসে বিনয়েন্দ্রের ঘাড়ে আঘাত করে। বিনয়েন্দ্র অতর্কিত আঘাতে টুল থেকে পড়ে যান মাটিতে, এবং পড়বার সময় তার হাতে লেগে টেবিলের উপর থেকে ঘড়িটা ও দু একটা কাচের যন্ত্রপাতিও সম্ভবত মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। একটা কাচের পাত্রে খানিকটা অ্যাসিড ছিল, সেটা মেঝেতে পড়ে যায়। ঘাড়ে আঘাত করে বিনয়েন্দ্রকে অজ্ঞান করে পুরন্দর বিচিত্র ওই স্প্রেইং অ্যাপারেটাসটার সাহায্যে বিনয়েন্দ্রর গলার মধ্যে আরো সর্পবিষ ঢেলে দেয়। তারপর ব্যাপারটাকে আত্মহত্যার রূপ দেবার জন্য মেঝের ভাঙা কাচের টুকরো ও অ্যাসিড সরিয়ে মুছে নিতে গিয়ে অতর্কিতে লতার পা কেটে যায়। তখন সে রক্ত ধুয়ে ফেলতে ও ঘরের মেঝের সব চিহ্ন মুছে নিতে ঘরের ওয়াশিং সিঙ্কের ট্যাপ খুলে ন্যাকড়া বা রুমাল জলে ভিজিয়ে সব ধুয়ে মুছে ফেলে। কিন্তু মেঝে থেকে অ্যাসিডের দাগ একেবারে যায় না, এবং চলে যাওয়ার সময় পুরন্দর ট্যাপটা বন্ধ করে রেখে যেতে ভুলে যায়। কাঁচের ভাঙা টুকরোয় পা কেটে যাওয়ায় লতা বিনয়েন্দ্রের রবারের চপ্পল জোড়া পায়ে দিয়ে নিয়েছিল, কারণ সে এসেছিল খালি পায়ে। যে চপ্পল আমি পাশের বাড়ির মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। শুধুমাত্র বিনয়েন্দ্রের হত্যা ব্যাপারটাকে আত্মহত্যার রূপই যে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল তা নয়, ওই হত্যা প্রচেষ্টার সঙ্গে একটা ভৌতিক ব্যাপারও গড়ে তোলা হয়েছিল মধ্যে মধ্যে কিছুদিন পূর্ব হতেই করালির প্রচেষ্টায়। বলা বাহুল্য, আমার একটা কথা বলতে ভুল হয়ে গিয়েছে। বিনয়েন্দ্রের মৃতদেহের পাশে গ্লাস বিকারের মধ্যে যে তরল পদার্থ পাওয়া গিয়েছিল, তার মধ্যেও পরীক্ষা করে সর্পবিষই পাওয়া যায়। তাতে করে অবশ্যই বিনয়েন্দ্রের দেহে সর্পবিষ পাওয়ার ব্যাপারটা যে আদৌ আত্মহত্যা নয় এবং হত্যাই, সেটা আমার আরো দৃঢ়ভাবে বিশ্বাস হয়। কারণ বিনয়েন্দ্র যে সর্পবিষ নিয়ে গবেষণা করছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তার বিকারে সর্পবিষ পাওয়াটা ও মৃত্যুর কারণ সর্পবিষ হওয়ায় সন্দেহটা বৃদ্ধি করেছিল। এই গেল বিনয়েন্দ্রের হত্যার ব্যাপার। দ্বিতীয়, রামচরণকে হত্যা করে পুরন্দর চৌধুরী পর রাত্রে, এবং হত্যা করবার পর সে ল্যাবরেটরিতে যায় নিজের একটা অ্যালিবাই তৈরি করবার জন্য, আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য। সে ভালোভাবেই জানতো সে রাত্রে আমি সজাগ থাকবো, তো সহজেই সে আমার দৃষ্টিতে পড়বে, এবং তখন তার সেই কাহিনী বলে আমাকে সে তার ব্যাপারে সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে রাখবে। পূর্বেই বলেছি সে কথা। কিন্তু সে বুঝতে পারেনি যে কিরিটির সঙ্গে আলোচনার পর তার ওপরই আমার সন্দেহটা জাগতে পারে, এবং আমি সেইভাবেই পরে তদন্ত চালাতে পারি। কিরিটি পুরন্দরের উপরে আমার মনে প্রথম সন্দেহ জাগ্রত করে ও চিঠিগুলোর ওপরে আমার দৃষ্টি আকর্ষণ করায়।
পরে অবশ্যই আলাদা আলাদা কাগজে জবানবন্দি লিখে তার উপরে প্রত্যেকের নাম দস্তখত করতে আমি সকলকে বাধ্য করি এবং প্রত্যেকের আলাদা হাতের লেখা ও তার সঙ্গে সুজাতা, রজত ও পুরন্দর চৌধুরীর কাছে প্রাপ্ত বিনয়েন্দ্রের নামে লেখা চিঠির লেখা মেলাতেই দেখা গেল একমাত্র পুরন্দর চৌধুরীর হাতের লেখার সঙ্গেই বেশ যেন কিছু একটা মিল আছে। পরে অবশ্যই হাতের লেখার বিশেষজ্ঞ সেই মতে দিয়েছেন। যা হোক, তারপর পুরন্দর চৌধুরীর প্রতি সন্দেহটা আরো যেন আবার ঘনীভূত হয়। এবং এখানে আর একটা কথা বলা প্রয়োজন, ওই 3খানা চিঠি যে আদৌ বিনয়েন্দ্রের লেখা নয় সেটার প্রমাণ পূর্বেই আমি পেয়েছিলাম বিনয়েন্দ্রের ল্যাবরেটরি ঘরের মধ্যে ড্রয়ারে প্রাপ্ত তার নোট বইয়ের মধ্যেকার বাংলা লেখা দেখে এবং সেই লেখার সঙ্গে চিঠির লেখা মেলাতেই। বিনয়েন্দ্রকে হত্যা করা হয়েছিল এবং তার হত্যার সংবাদও তার সম্পত্তির ওয়ারিসান হিসাবে রজত ও সুজাতা পেতই একদিন না একদিন। তবে তাদের ওভাবে অত তাড়াতাড়ি হত্যা মঞ্চে টেনে আনা হলো কেন বিনয়েন্দ্রের নামে চিঠি দিয়ে? তারও কারণ ছিল বৈকি, এবং সেটা বুঝতে হলে আমাদের আসতে হবে পুরন্দর চৌধুরীর সত্যিকারের পরিচয়ে। কে ওই পুরন্দর চৌধুরী? আমরা জানি অনাদি চক্রবর্তী তার পিতার একমাত্র সন্তানই ছিলেন, কিন্তু আসলে তা নয়। তার একটি ভগ্নীও ছিল, নাম প্রেমলতা। প্রেমলতা 13 বছর বয়সের সময় বিবাহ হয় এবং 16 বছর বয়সে সে যখন বিধবা হয়ে ফিরে এলো পিতৃগৃহে, তখন তার কোলে একমাত্র শিশুপুত্র, বয়স তার মাত্র 2। প্রেমলতা অনাদি চক্রবর্তীর থেকে 18 বছরের ছোট ছিল। মধ্যে আরো 2টি সন্তান অনাদির মার হয়, কিন্তু তারা আতুর ঘরেই মারা যায়। প্রেমলতা বিনয়েন্দ্রের মার থেকে বয়সে বছর 4 বড় ছিল। বিধবা হয়ে পিতৃগৃহে ফিরে আসবার বছরখানেকের মধ্যে সহসা এক রাত্রে প্রেমলতা তার শিশুপুত্র সহ গৃহত্যাগিনী হয় এবং কুল ত্যাগ করে যাওয়ার জন্য অনাদি চক্রবর্তী তার নামটা পর্যন্ত চক্রবর্তী বংশের ইতিহাস থেকে মুছে ফেলেন। কিন্তু জোর করে মুছে ফেললেই আর সবকিছু মুছে ফেলা যায় না। যা হোক, গৃহত্যাগিনী প্রেমলতার পরবর্তী ইতিহাস খুঁজে না পাওয়া গেলেও তার শিশুপুত্রটির ইতিহাস খুঁজে পাওয়া গিয়েছে। এক অনাথ আশ্রমে সেই শিশু মানুষ হলো বটে, তবে কুলত্যাগিনী মায়ের পাপ যে তার রক্তে ছিল, সেই পাপের টানেই সেই শিশু যতই বড় হতে লাগলো তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধিটাও তত পরিপক্ক হতে লাগলো। সেই শিশুকেই পরবর্তীকালে আমরা দেখছি পুরন্দর চৌধুরী রূপে। পুরন্দর চৌধুরী তার যে জীবনের ইতিবৃত্ত দিয়েছিল তা সর্বৈব মিথ্যা, কাল্পনিক। নিজের সত্যিকারের পরিচয়টা পুরন্দর চৌধুরী জানত, কিন্তু তা সত্ত্বেও কোনদিন সাহস করে গিয়ে তার মামা অনাদি চক্রবর্তীর সামনে দাঁড়াতেও পারেনি, কারণ সে জানত অনাদি চক্রবর্তী কোনোদিনই তাকে ক্ষমার চোখে তো দেখবেনই না, এমনকি সামনে গেলে দূর থেকেই হয়তো তাড়িয়ে দেবেন। তাই কলেজে অধ্যয়নকালে সহপাঠী বিনয়েন্দ্রের সঙ্গে যখন তার পরিচয় হয়, তখন থেকেই বিনয়েন্দ্রের প্রতি একটা হিংসা পোষণ করতে শুরু করে পুরন্দর, এবং সে হিংসায় নতুন করে ইন্ধন পড়ে লতা সিংয়ের প্রেমের প্রতিদ্বন্দ্বিতায়। পুরন্দর চৌধুরী অনাদি চক্রবর্তীর সঙ্গে বিনয়েন্দ্রের কোনো সম্পর্ক নেই জেনে প্রথমে যেটুকু নিশ্চিন্ত হয়েছিল, পরে অনাদি চক্রবর্তীর মৃত্যুর পর যখন সে জানতে পারল বিনয়েন্দ্রকেই অনাদি তার সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছে, তখন থেকেই নিশ্চিন্ত ভাবটা তো গেলই, ওই সঙ্গে বিনয়েন্দ্রের প্রতি আক্রোশটা আবার নতুন করে দ্বিগুণ হয়ে জেগে উঠল এবং প্রকৃতপক্ষে তখন থেকেই মনে মনে বিনয়েন্দ্রকে হত্যা করবার পরিকল্পনা করতে থাকে পুরন্দর। কিন্তু ওই সময় কিছুদিনের জন্য ভাগ্যচক্রে তাকে সিঙ্গাপুরে ভাগ্যান্বেষণে যেতে হওয়ার ব্যাপারটা চাপা পড়ে থাকে মাত্র। তবে বলেনি সে কথাটা, বিনয়েন্দ্রকে কোনো মতে পৃথিবী থেকে সরাতে পারলেই সেই হবে অনাদি চক্রবর্তীর সম্পত্তির অন্যতম ওয়ারিসান। তাও সে ভুলতে পারেনি কোনোদিন, আর তাই সে কিছুতেই নীলকুঠির মায়া ত্যাগ করতে পারেনি। নীলকুঠিতে পুরন্দর ছায়া কুইলির সৃষ্টি করে। তার ইচ্ছা ছিল ওইভাবে একটা ভৌতিক পরিস্থিতির সৃষ্টি করে পরে কোনো এক সময় সুযোগ মতো বিনয়েন্দ্রকে হত্যা করবে। সেই মতলবেই ধীরে ধীরে পুরন্দর তার পরিকল্পনা মতো এগোচ্ছিল। এদিকে একদা যৌবনের বাঞ্ছিতা লতাকে প্রৌঢ়ত্বের সীমানায় এসে হঠাৎ আবার নতুন করে কাছে পেয়ে বিনয়েন্দ্র পাগল হয়ে উঠল, এবং অন্যদিকে আকস্মিকভাবে আবার একদিন রাত্রে বহুকাল পরে পুরন্দরকে দেখে লতা বুঝতেও পারল যৌবনের সে ভালোবাসাকে আজও সে ভুলতে পারেনি। এবং সেই ভালোবাসার টানেই পুরন্দরের পরামর্শে তার দুষ্কৃতির সঙ্গে হাতে হাত মেলালো লতা। পরে অবশ্যই ধরা পড়ে মুক্তির আর কোনো উপায় নেই দেখে অনন্য পায়ে লতা আত্মহত্যা করে তার ভুলের ও সেই সঙ্গে প্রেমের প্রায়শ্চিত্ত করল। কিন্তু বলছিলাম পুরন্দর চৌধুরীর কথা, কেন সে সুজাতা ও রজতকে বিনয়েন্দ্রের নামে চিঠি দিয়ে অত তাড়াতাড়ি নীলকুঠিতে ডেকে এনেছিল? কারণ
বিনয়েন্দ্রকে হত্যা করলেই সে সমস্ত সম্পত্তি পাবে না। রজত ও সুজাতা হবে তার অংশীদার, কিন্তু তাদের সরাতে পারলে তার পথ হবে সম্পূর্ণ নিষ্কণ্টক। তাই সে ওদের হাতের সামনে ডেকে এনেছিল সুযোগ ও সুবিধা মতো হত্যা করবার জন্য। বিনয়েন্দ্রকে নিষ্ঠুরভাবে হত্যা করে সে তার সম্পত্তি লাভের প্রথম সোপান তৈরি করেছিল। এখন রজত ও সুজাতাকে হত্যা করতে পারলে সব ঝামেলাই মিটে যায়। নিরঙ্কুশভাবে সে ও লতা বিনয়েন্দ্রের সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিন্তু ইতিমধ্যেই নিরপরাধিনী স্ত্রী ও তার শিশুপুত্রকে ও বিনয়েন্দ্রকে হত্যা করে যে পাপের বোঝা পূর্ণ হয়ে উঠেছিল তারই অমোঘ দণ্ড যে মাথার উপরে নেমে আসতে পারে, পুরন্দর চৌধুরী বোধহয় স্বপ্নেও তা ভাবেনি। সাজানো ঘুঁটি যে কেচে যেতে পারে শেষ মুহূর্তে, তা বোধহয় ধারণাও করেনি পুরন্দর। এমনি হয়, এবং একেই বলে ভগবানের মার, যার সূক্ষ্ম বিচারে কোনো ত্রুটি কোনো ভুল থাকে না, যার নির্মম দণ্ড বজ্রের মতোই অকস্মাৎ অপরাধী পাপীর মাথার উপর নেমে আসে। নইলে তাঁরই দেওয়া সিঙ্গাপুরি মুক্তা বিষ খেয়ে লতাকেই বা শেষ মুহূর্তে আত্মহত্যা করে তার মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে কেন? আর হতভাগ্য পুরন্দর চৌধুরীকেই বা অন্ধকার কারাকক্ষের মধ্যে ফাঁসির প্রতীক্ষায় দণ্ডপল প্রহর দিন গোনা করতে হবে কেন? এ গল্পের শেষ এখানেই হওয়া উচিত ছিল, কিন্তু তা হলো না। রজতকে নিজের সম্পত্তির দাবি লিখে দিয়ে পরের দিন যখন সুজাতা আবার লখনৌ ফিরে যাবার জন্য ট্রেনে উঠে বসেছে এবং কামরার খোলা জানালা পথে তাকিয়েছিল, এমন সময় পরিচিত একটি কণ্ঠস্বরে চমকে সুজাতা ফিরে তাকালো। সুজাতা, তুমি এসেছো? হ্যাঁ, একটা কথা বলতে এলাম। কি? এখন যাচ্ছ যাও, 1 মাসের মধ্যেই আমিও ছুটি নিয়ে লখনৌ যাচ্ছি। সত্যি? হ্যাঁ। কিন্তু কেন? তোমাকে নিয়ে আসতে। ঢং ঢং করে ট্রেন ছাড়বার শেষ ঘন্টা পড়ল। গার্ডের হুইসেল শোনা গেল। কিন্তু কি? তুমি যে কিছু বলছো না? প্রশান্ত প্রশ্ন করে। কি বলবো? কেন, বলবার কিছু নেই? ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করেছে তখন। সুজাতার চোখের কোল দুটো অকারণেই ছলছল করে আসে। সে কেবল মৃদু কণ্ঠে বলে, না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।